আপনারা জুলাইটাকে আপনারা বিতর্কিত করতেছেন। এখানে বক্তব্য দিবেন, কেউ কাউকে আক্রমণ করে কথা বলবেন না, কেউ কাউকে ছোট করে কথা বলবেন না। এই জুলাই যোদ্ধা আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এই অর্জন শুধু কারো একার অর্জন না, এই অর্জন সকলের অর্জন। আপনারা যে বক্তব্য দিচ্ছেন, আমি লক্ষ্য করলাম আপনারা বক্তব্য দিচ্ছেন মনের মধ্যে আপনারা একটা রাজনৈতিক উদ্দেশ্যের আপনারা মনের মধ্যে রেখে বক্তব্য দিচ্ছেন। এটা তো কোনো রাজনৈতিক দলের একার অর্জন নয়। আমরা তো দেখলাম না 5 মাসের তারেক রহমান ছাড়া কোনো পরিবর্তন হতে, ব্যক্তি দিয়ে কখনো পরিবর্তন সম্ভব নয়। এই দেশের এবং এই জাতির তারা অনুকরণ করে না, তার পরিবর্তন করতে আমাদের সিস্টেমের। নাহিদ ইসলামের ডাকেই যে শেখ হাসিনা বিদায় হয়েছিল, ওরা কি ইতিহাস থেকে এটা মুছতে পারবে? গতকাল থেকে একটা বিষয় আমাকে বারবার পিঞ্চিং করছে, যে কথা বলবো কি না, বলার কতটুকু দরকার আছে। ভাবলাম যে না, একটু বলি। কারণ হলো যে বিষয়টি দেখলাম, এটি অনেকটা সিম্পল, অনেক সাধারণ ঘটনা, কিন্তু এই ঘটনাটি আমাদের চোখে লেগেছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, রংপুরে জুলাই যোদ্ধার বক্তব্য ঘিরে হট্টগোল সৃষ্টি হয় গতকাল। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেই হট্টগোলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একজন পুলিশ সদস্য বক্তব্য রাখেন। সেই পুলিশ সদস্য কিংবা পুলিশ অফিসারের বক্তব্যটা শুনলে খুবই ভালো লাগবে। জুলাই আসলে কারোর নয়। এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য এই গণঅভ্যুত্থানটা হয়েছিল। দেশের সর্বমহলের সর্বশ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। তাই কোনো দল বা কোনো শ্রেণী, কোনো ব্যক্তির একার অবদানে কিছু হয়নি। সুতরাং বিতর্কিত করার চেষ্টা কিংবা একা কোনো দল বা কোনো ব্যক্তি যদি ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, সেটি ভুল হবে। চলুন কথা না বাড়িয়ে প্রশংসায় ভাসতে বক্তব্য দিয়ে একজন পুলিশ সদস্য গতকাল রংপুরের জুলাই যোদ্ধার বক্তব্য ঘিরে হট্টগোল যখন হয়, তখন সেখানে পরিস্থিতি সামাল দিতে তিনি যেই বক্তব্য দিয়েছেন, সেই কথাগুলো দেওয়ার কারণে, সেই কথাগুলো বলার কারণে তিনি প্রশংসিত হচ্ছে দেশ জুড়ে। সকলেই স্যালুট দিচ্ছে তাকে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই পুলিশ ভাইয়ের বক্তব্য শুনে আপনারা জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি আসলে সেই পুলিশ অফিসার, সে ভাইটি কি বলল। আসলে আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের রংপুর 3 আসনে যে সকল শহীদ পরিবার এবং আহত আছে, আমাদের মাননীয় সংসদ সদস্য রংপুর 3 আসনের এমপি মহোদয় জনাব বেলাল স্যারকে বলতে চাই, আপনি কি একটা বারো আমাদের এই জুলাই শহীদ পরিবারের বাসায় গিয়ে কি খোঁজ নিয়েছে? তারা কি অবস্থায় দিন পার করতেছে, তারা কি করতেছে, এইসব কি কোনো খোঁজ নিয়েছেন? একটু বসেন, সবাই বসেন। এখানে আপনারা জুলাইটাকে আপনারা বিতর্কিত করতেছেন। একটু বসেন, সবাই বসেন। আপনারা যে বক্তব্য দিচ্ছেন, আমি লক্ষ্য করলাম আপনারা বক্তব্য দিচ্ছেন মনের মধ্যে আপনারা একটা রাজনৈতিক উদ্দেশ্যের আপনারা মনের মধ্যে রেখে বক্তব্য দিচ্ছেন। এটা তো কোনো রাজনৈতিক দলের একার অর্জন নয়। এই জুলাই যুদ্ধ, আজকে জুলাই যুদ্ধ হওয়াতে আমি 17 বছর এডিশনাল এসপি ছিলাম। এখানে পুলিশ কমিশনার ছিল একজন ফ্যাসিস্ট, সে আমার জুনিয়র হওয়া সত্ত্বেও আমি কিন্তু এডিশনাল এসপি ছিলাম, আমি ডিএসি প্রমোশন পাই নাই। তাহলে এই জুলাই যুদ্ধ শুধু আপনাদের না, আমাদের ছাত্রদের সাথে অভিভাবকরা রাস্তা নেমেছিল, অস্বীকার করতে পারবেন? এই জুলাই যুদ্ধ সকলে আপনাদেরকে মানুষের প্রতি রেসপেক্ট রাখতে হবে, সম্মান বোধ রাখতে হবে, মিউচুয়াল রেসপেক্ট রেখে কথা বলবেন। এখানে কেউ জুলাই যুদ্ধকে বিক্রি করে অর্জন করে কেনা, কারণ এটা একার নয়। এখানে যারা বক্তব্য রাখতেছেন, আপনাদের সামনে এখানে সম্মানিত লোকজন বসে আছে, এটা কোনো ফেলনা লোকজন নয়। রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আপনারা কাউকে ছোট করবেন না। আপনারা যেখানে এখানে বক্তব্য দিবেন নিরপেক্ষ দৃষ্টিতে এবং সুন্দরভাবে বক্তব্য দিবেন, সম্মান রেখে। আপনার রাজনৈতিক মাঠে আপনারা রাজনৈতিক বক্তব্য দিবেন। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য কাউকে ছোট করে, কারো অসম্মান করে বক্তব্য দিবেন না। যারা এরপরে বক্তব্য দিবেন, বক্তব্য সংক্ষেপ করবেন। আপনারা নিজেরা সস্তা হাততালি পাওয়ার জন্য বক্তব্য দিবেন না। সবাইকে সম্মান রেখে, মিউচুয়াল রেসপেক্ট রেখে, সমাজের সকলের প্রতি সম্মান বোধ রেখে আপনারা বক্তব্য দিবেন। আমি প্রসঙ্গক্রমে বলতেছি, আপনাদের এই দ্বন্দ্বের কারণে ফ্যাসিস্টরা আজকে রোকেয়া ইউনিভার্সিটির মতো জায়গায় ফ্যাসিস্টরা এখানে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। এটা তো আপনারা দায়ী।
এখানে যদি ফ্যাসিস্ট কখনো মাথা তুলে দাঁড়াতে চায়, চেষ্টা করে, তাহলে আপনাদের এই বিভেদ, আপনাদের এই দ্বন্দ্ব সেটার জন্য দায়ী থাকবে। আপনারা এই দ্বন্দ্ব তৈরি করবেন না, এই দেশকে আর পিছাই দিবেন না। এই দেশ যতটুকু পিছাই গেছে, এখন এই দেশকে সামনে নিয়ে এগিয়ে নেওয়ার সময় আমাদের। জুলাই যোদ্ধা সম্পর্কে আপনারা এখানে জানেন, আপনারা বলেন তো কতজন আহত জুলাই যোদ্ধার গ্যাজেট হয়েছে? বলেন, একজন বলেন। 16,000। পরিসংখ্যান আপনাদের কাছে নাই, লেখাপড়া করেন না, স্টাডি করেন না, বক্তব্য দিতে আসেন। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা বলেন রংপুরে কতজন শহীদ হয়েছিল? বলেন তো একজন। রংপুরের একজন সাংবাদিক শহীদ হয়েছিল, সেই সাংবাদিকের নাম বলেন। আপনারা কেউ তো সাংবাদিকের নাম বলেন নাই। আপনারা যে বক্তব্য দিচ্ছেন, আমি লক্ষ্য করলাম আপনারা বক্তব্য দিচ্ছেন মনের মধ্যে, আপনারা একটা রাজনৈতিক উদ্দেশ্যের স্বার্থে আপনারা মনের মধ্যে রেখে বক্তব্য দিচ্ছেন। এটা তো কোনো রাজনৈতিক দলের একানোর জন্য নয়। ফেসবুকে ঢুকলে আপনারা দেখবেন, জুলাই 3 তারিখে আমি ফেসবুকের প্রোফাইল পিক লাল করে দিয়েছিলাম। জুলাই 4 তারিখে আমি আমার ফ্যামিলি নিয়ে রাজপথে ছিলাম। এই ইউনিফর্মে তোয়াক্কা না করে, এরেস্ট হওয়ার তোয়াক্কা না করে, চাকরি তোয়াক্কা না করে আমি এটা রাজপথে ছিলাম। আচ্ছা, এই জুলাই যুদ্ধ শুধু আপনাদের না, আমাদের ছাত্রদের সাথে অভিভাবকরা রাস্তায় নেমেছিল। অস্বীকার করতে পারবেন? এই জুলাই যুদ্ধ সকলের। 16,000 আহত জুলাই যোদ্ধার গ্যাজেট হয়েছে, এবং গ্যাজেটটা এখন কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া, এটা শেষ হয়ে যায় নাই। এই চলমান প্রক্রিয়ায় যারা বাদ পড়ছে, যাচাই বাছাই চলতেছে। যেটা ফ্যাসিস্টের কেউ আবার জুলাই যোদ্ধা হিসেবে ঢুকে যেতে না পারে, গভর্নমেন্ট সে ব্যাপারে সতর্ক রয়েছে, মন্ত্রণালয় সতর্ক রয়েছে। আবার প্রকৃত কেউ যেন বাদ না পারে, সে ব্যাপারে সতর্ক রয়েছে। তো 16,000 এটা বড় সংখ্যা, 16,000-এর সংখ্যা আরো বাড়তেও পারে। কাজে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা শেষ হয়ে যায় নাই। যারা বক্তব্য দিবেন, সম্মান রেখে বক্তব্য দিবেন। আমি পুলিশ কমিশনার, এই রংপুর মেট্রোপলিটনের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমার, এই হাউসের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমার, মেট্রোপলিটন এলাকার পুলিশের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমার। এখানে যারা সম্মানিত বসে আছেন, এরা সম্মানিত লোক। এখানে যারা বসে আছেন, জুলাই যোদ্ধা, জুলাই আহত পরিবার, নিহত পরিবার এখানে বসে আছে। আপনারা যারা আছেন এখানে, অনেকে আছে জুলাই যুদ্ধ করেন নাই, কিন্তু এখন আপনারা এখানে বড় বড় বক্তব্য দিন, বসে আছেন, হাততালিও দেন। তাদেরকে আমি চিনি। এটা শুধু আপনাদের মধ্যে না, সরকারি চাকরিজীবীদের মধ্যে আমি দেখেছি 5 তারিখের আগে পুলিশের এমন লোক আছে যে জুলাই যোদ্ধা ছাত্র জনতাকে গুলি করছিল, তারা এখন ভালো অবস্থায় আছে। আমরা তো সহ্য করে যাচ্ছি, বুকটা ফেটে যায়, কিন্তু সহ্য করে যাচ্ছি। কাজে এখানে যারা আছেন, যারা বক্তব্য দিবেন, সুন্দরভাবে, একটা সুশৃঙ্খল ভাবে, সম্মান রেখে সবার সাথে বক্তব্য দিবেন। গতকাল থেকে একটা বিষয় আমাকে বারবার পিঞ্চিং করছে, যে কথা বলবো কি না, বলার কতটুকু দরকার আছে। ভাবলাম যে না, একটু বলি। কারণ হলো যে বিষয়টি দেখলাম, এটি অনেকটা সিম্পল, অনেক সাধারণ ঘটনা, কিন্তু এই ঘটনাটি আমাদের চোখে লেগেছে। আমাদের মাননীয় আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যিনি বাংলাদেশ পুলিশের প্রধান, জনাব আলী হোসেন ফকির, তিনি একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমাদের বাংলাদেশ সরকারের প্রধান জনাব তারেক রহমানের অনুষ্ঠানে, আপনারা জানেন গত পরশুদিন জুলাই নিয়ে একটি প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠান হয়েছে। সেখানে দর্শক সারিতে থাকা অনেক জুলাই যোদ্ধা থেকে শুরু করে দর্শক সারিতে থাকা অনেকেই হইহুল্লোড় করেছিল। সেই হইহুল্লোড় দেখে আমাদের মাননীয় আইজিপি মহোদয়, তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে কানে কানে বললেন যে, স্যার, এদেরকে কি বের করে দিব? এগুলারে বের করে দিব, বাইরে বের করে দিব? না 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 না। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই শান্ত হয়ে বসুন। আপনাদের সবাই ধৈর্য ধরুন, আপনাদের সবার কথা শোনা হবে। আপনারা সবাই শান্ত হয়ে বসুন। এই কয়েকটা শব্দ তিনি বলেছেন, এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে মানে মোটামুটি গায়ে ধরে তাকে দূরে সরিয়ে দিয়েছেন, যেন এ ধরনের কোনো কিছু না করে। তিনি সেই কথা বলেছেন আইজিপি মহোদয়ের কাছে। যাই হোক, বিষয়টি আমাদের একটু হলেও চোখে লেগেছে, অনেকের চোখে লেগেছে। আমি পাশাপাশি বলে রাখি, জনাব আইজিপি মহোদয়, যিনি আলী হোসেন ফকির, তিনি কিন্তু যথাযোগ্য মর্যাদায় তার বর্তমানে চেয়ারে এসছেন। তিনি দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, গত 17 বছর তিনি একজন পুলিশ অফিসার হিসেবে তার যোগ্য যে অধিকার, সেখান থেকে তিনি বরাবর দীর্ঘদিন তিনি বঞ্চিত ছিলেন। শেখ হাসিনার আমলে তাকে ওয়ান সাইডেড করে রাখা হয়েছিল, এবং তার অধিকার থেকে তার মতো আরও অনেকেই বঞ্চনার শিকার হয়েছেন, কিন্তু তিনিও সেই বঞ্চিতদের মধ্যে একজন। এরপর জুলাই আন্দোলন হলো। সেই জুলাই আন্দোলনে পুলিশ বনাম, মানে আওয়ামী লীগের পুলিশ, সবাই পুলিশ, আওয়ামী লীগের পুলিশ ছিল বলবো না, একটা বড় সংখ্যক পুলিশ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য যথেষ্ট ভূমিকা রেখেছিল, সক্রিয় ভূমিকা রেখেছিল। যে কারণে 24-এর আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে জনগণ পুলিশকেই টার্গেট করেছিল, এবং পুলিশও জনগণকে টার্গেট করে কিন্তু শত শত মানুষকে এটি দিনের আলোতে ঘটেছে। যে কারণে পুলিশ ভার্সেস জনগণ একটি বিশাল যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে জনগণের বিশাল বিজয় হয়েছে 24-এর জুলাই, 36 জুলাই। সেই বড় ইতিহাস আমি বলতে চাই না, কিন্তু এরপর আমাদের একটা প্রত্যাশা ছিল যে অন্ততপক্ষে পুলিশ তার মেরুদণ্ড শক্ত করে দাঁড়াবে, কারো কাছে মাথা নত করে কথা বলবে না, এবং পুলিশের প্রতি মানুষের যে একটা, মানে খুব একটা কি বলবো, দৃষ্টিভঙ্গি, অন্যতম দৃষ্টিভঙ্গি ছিল পুলিশের প্রতি মানুষের নেতিবাচক যে একটা দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে বের হয়ে
পুলিশের নিজের একটা নতুন জায়গা তৈরি করবে, যেখানে পুলিশ যেন মানুষের সেবা করতে পারে, পাশাপাশি যারা অন্যায়কারী তাদের সামনে খুব শক্তিমত্তার সাথে যে কোনো বিষয়কে, যে কোনো অপশক্তির মোকাবেলা করতে পারে এমন একটি শক্তিশালী পুলিশ বাহিনী আমরা চেয়েছিলাম। এরপর ইন্টারিম সরকারের আমলে পুলিশের ভয়ঙ্কর একটা অধপতন গেছে। এরপর পর্যায়ক্রমে যে কয়েকজন অফিসার এসেছিলেন শীর্ষ পর্যায়ে, তাদেরও খুব বেশি আমরা ভূমিকা দেখিনি। তাদের একটা কি বলবো দুর্বল শক্তির কারণে পুলিশ নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। এটি আমি ব্যক্তিগতভাবে, কারণ পুলিশের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। পুলিশের যে কোনো সংকটে আমি সবার আগে কথা বলেছি। শেখ হাসিনার আমলে পুলিশের যে কোনো ধরনের তাদের অবদান, সামাজিক অবদান, রাষ্ট্রীয়ভাবে তারা যে কোনো ভালো কাজ করলে আমি তুলে ধরবার চেষ্টা করেছি। এরপর যখন সংকটকারী 24 জুলাই হলো, এরপর পুলিশের প্রতি মানুষের যে একটা খুব খারাপ দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে তুলে আনবার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি মানে খুব ওপেনলি অন রেকর্ড বলছি যে আমি যেইভাবে পুলিশকে মানে সমর্থন দিয়েছি এবং তাদেরকে জনগণের সামনে আবারও শক্তিশালী কি বলবো একটা নতুন পুলিশ এর ইমেজ নতুনভাবে তুলে ধরবার জন্য যেভাবে কাজ করেছি, এভাবে কতজন কাজ করেছে আমি জানি না, তবে পুলিশের ভালো চেয়েছি সবসময়, এখনও চাই। যে কারণে আজকের এই ভিডিওটি, প্রিয় বন্ধুরা, আমাদের মাননীয় আইজিপি মহোদয়, তিনি দর্শক সারিতে থাকা যারা ছিল তারা নিঃসন্দেহে পরীক্ষিত জুলাই যোদ্ধা ছিল। সবাই পরিবর্তনের জন্য যে যুদ্ধটি হয়েছে, সেই পরিবর্তনের যুদ্ধে সবাই সামিল ছিলেন। তাদের মনের কোনো আক্ষেপ থাকতে পারে, দর্শক সারিতে তারা হয়তো তাদের অধিকারের জায়গা থেকে কোনো হয়তো শাউট করেছে বা যেভাবেই হোক বিশৃঙ্খলার একটা পরিবেশ তৈরি করেছে। সেখানে আমাদের মাননীয় আইজিপির সে অধিকার ডেফিনেটলি আছে। কেউ যদি কোনো এরকম একটা স্পেশাল, ভেরি মাচ স্পেশাল ভিআইপিদের আশপাশে যখন এমন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, স্বাভাবিক পুলিশের দায়িত্ব, প্রধান দায়িত্ব হলো বিশৃঙ্খলাকারী যেই হোক তাকে অবশ্যই আইনের অনুযায়ী সেখান থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা ঠিক আছে। কিন্তু মাননীয় আইজিপি মহোদয় যেই বডি ল্যাঙ্গুয়েজে এবং যেই শব্দগুলি চয়ন করে তিনি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের কাছে বিষয়টা বলেছেন, এটি আর কানে কানে ছিল না, এটি এখন সারা দেশের মানুষ শুনেছে। বিষয়টিকে সবাই খুব ভালোভাবে নিতে পারেনি। কারণ হলো আমাদের বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের প্রধান যিনি, তার এত হালকা কথায় তার বস স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হালকা শব্দে বিষয়টা জানানোটা বা শোনানোটা বা এই ধরনের শব্দে অভিহিত করা যাদের দর্শক সারিতে ছিল, তার সেটি খুব সুন্দর দেখায়নি। আমি পুরো ধরনের মানে বিরুদ্ধাচরণ করছি না, আমি শুধুমাত্র কিছু পরামর্শ ভিত্তিক এই ভিডিওটা করছি। আমরা চাই আমাদের পুলিশ এবং পুলিশের যারা রয়েছে, যারা পরীক্ষিত, ত্যাগী, যারা এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, তারা যেন শিরদাঁড়া করে হয়ে তাদের ভূমিকা, তাদের ডিউটি, তাদের কর্তব্যগুলি শক্তভাবে পালন করতে পারে। এখন এরপর আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আস্তে করে হালকা করে মানে একটু সরিয়ে দিলেন, হাত দিয়ে এভাবে ধরে সরিয়ে দিলেন। এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ঠিকই আছেন, তিনি তার জায়গাতে তার একটা ঘমন, তার একটা ইয়ে দেখিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণই করেছে যে না ঠিক আছে। তিনি কিন্তু বলেননি কোনো ব্যবস্থা নেই, তিনি বলেছেন না দরকার নেই, ঠিক আছে। কিন্তু এই পুরো চিত্রটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে মানুষের চোখে লেগেছে বলেই কিন্তু মানুষ সার্কুলেট করেছে। এই যে সার্কুলেশনটা এখন চতুর্দিকে ঘুরছে, আমাদের চোখেও আসছে। আমরা যারা পুলিশ ডিপার্টমেন্টের ভালো চাই, আমরা চাই যে জনগণের আস্থা নিয়ে পুলিশ আবার নিজের শক্তিতে ফিরে আসুক, পুলিশ যেন যে কোনো ধরনের অপশক্তির মোকাবেলা করতে পারে, জনগণ যাতে যে কোনো শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হলে যাতে পুলিশের উপরে আস্থা রাখতে পারে, সেরকম একটা পুলিশিং সিস্টেম চাচ্ছি এবং পুলিশ ডিপার্টমেন্টকে সে জায়গাতে চাচ্ছি। কিন্তু সে জায়গাতে যদি না যেতে পারে, তাহলে আবারও ভবিষ্যৎ কি হবে, এটি কিন্তু পুলিশের যারা দায়িত্বে রয়েছে তাদের আচরণে আমরা বুঝতে পারি। তাদের আচরণটা যদি, এবং শীর্ষ পুলিশ চিফের যদি আচরণ এমনটা হয়, তাহলে কিন্তু জনাব আলী হোসেন ফকির, আমরা কিন্তু আসলেই অনেকটাই আশাহত হব, আমরা হতাশ হব। যারা শীর্ষে রয়েছেন, আমরা চাই আপনাদের দায়িত্ব আপনারা কঠিনভাবে পালন করুন। আপনারা মানে কোনো সরকারের এতটা চাটুকারিতা করবেন না যে চাটুকারিতার কারণে আবারও সরকার বা সরকার পরিচালনাকারী রাজনীতিবিদরা ফ্যাসিজমের যে একটা ভাব তাদের শরীরে লাগে, তাহলে কিন্তু আবারও আপনাদেরকে পস্তাতে হবে। আমরা তাই বলে বলবো না যে পুলিশ এমনভাবে কিছু করুক যে জনগণ যাতে তাদের উপরে উল্টা আরও বেশি হয়, নো। কিন্তু পুলিশিংটা পুলিশের মতোই করতে হবে। পুলিশিংটা হতে হবে মানে একদম উন্নত রাষ্ট্রের পুলিশিংয়ের মতো। আমি পৃথিবীর কমপক্ষে 29টা দেশ ঘুরেছি, কোনো দেশে আমি দেখিনি পুলিশরা এতটা নরমভাবে পাবলিকদেরকে হ্যান্ডেল করে। পুলিশের মধ্যেও শক্ত ভূমিকা থাকতে হবে, পুলিশকে ভয় পেতে হবে মানুষের। অন্যায়কারীরা, অপরাধীরা যাতে পুলিশের নাম শুনলে
মানে আশপাশে এলাকাতেও যাতে না থাকে, এরকম একটা মানে আপনাদের প্রতি ওরকম ভীতির একটা অবস্থা আপনাদের সঞ্চার করতে হবে। অবশ্যই যারা ভালো মানুষ তাদের জন্য একটা আস্থার জায়গা তৈরি করতে হবে। যারা নিষ্পাপ, যারা নিরপরাধ, তারা যেন পুলিশের উপরে ভর করতে পারে, পুলিশের উপর আস্থা রাখতে পারে। আমরা যেন রাতের বেলায় কোনো বিপদে বলে পুলিশের কাছে গিয়ে আমরা নির্দ্বিধায় আমাদের মনের কথা বলতে পারি এবং আস্থা রাখতে পারি। পুলিশের কাছে আসলে যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমি এখন নিরাপদ। সেরকম পুলিশ চাই। যদি না পারেন, এর জন্য কিন্তু বড় ধরনের খেসারত দিতে হবে। সেই খেসারত দিতে গিয়ে যদি আবারও এমন পরিস্থিতি তৈরি হয়, আপনারা কেউই রেহাই পাবেন না। এটি আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ এবং পরামর্শ। আপনারা দয়া করে পুলিশিংটা সঠিকভাবে করুন। এমন কোনো আচরণ করবেন না যেটাতে আমরা আবারও হতাশায় মগ্ন হয়ে যাই। গতকালকে যুগান্তর একটি নিউজ দেখলাম যে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে টাকা পয়সা ছাড়া কোনো ধরনের বদলিও হয় না, আর কোনো ধরনের ফাইল ঘোরে না। এটি আমাদের জন্য লজ্জাজনক। পুলিশের অনেক খবর আমার কাছে আসে, অনেক খবর। আমি ব্যক্তিগতভাবে পুলিশের অনেকের সাথে শুধুমাত্র আপনাদের ভালো চাই, কল্যাণ চাই, এছাড়া আর কোনো কারণ নাই। আপনাদের অনেক কিছু না দেখেও না দেখার ভান করে আপনাদেরকে চাই যে আপনারা ভালোভাবে চলুন। আপনাদের এই পুলিশ ডিপার্টমেন্ট যেন একটা চমৎকার চেইন অফ কমান্ড মেনটেন করে আমাদের দেশে একটা নতুন পুলিশিং সিস্টেম চালু করতে পারে। সেখানে আপনারা, আমার কাছে যতটা খবর আছে, এবং এই যুগান্তরের নিউজের প্রত্যেকটা লাইন সঠিক। আপনাদের মধ্যে আপনারা এখনো পর্যন্ত নেপোটিজম বলুন, আপনাদের মধ্যে আপনাদের গ্রুপ বলুন, আপনারা বিভিন্ন ধরনের নিজস্ব বলয় এইসব তৈরি করে যখন আপনারা নিজেরাই একটা অসামাজিক অবস্থায় থাকবেন, তখন আপনার সমাজকে কী দিতে পারবেন? খুব যথার্থ একটা প্রশ্ন তুলেছে সেখানে যুগান্তরে এই রিপোর্টের মধ্যে, যে যখন একটা পুলিশ অফিসার 50 লক্ষ টাকা ঘুষ দিয়ে সে একটা পদে, একটা চেয়ারে বসবে, সে তো ডেফিনেটলি 1 কোটি টাকা থেকে 2 কোটি টাকা সেখানে লাভ করতে চাইবে। সে কেন আপনাকে সাধারণ মানুষকে মানে বিনামূল্যে সেবা দিবে? সেবা নামক জিনিসটাই তো তার কাছে থাকার কথা না। সেখানে বিনিময় ছাড়া সে কাজ করবার কোনো যৌক্তিকতা নাই। এই যদি হয় আপনাদের অবস্থা, তাহলে আমরা সঠিক সেবা কিভাবে পাবো বাংলাদেশ পুলিশ থেকে? আমি দয়া করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকেও বলছি, আপনি চতুর্দিকে এত কিছু করে এত বড় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আপনি সামলাতে পারবেন। আপনি খুব জ্ঞানী, মেধাবী, ঠিক আছে, এদেশে মেধাবীদের অভাব নাই, কিন্তু অন্ততপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় অবশ্যই একজন 24 ঘন্টা মানে এই মন্ত্রণালয়কে সামলাবে এমন একজন মানুষকে দেওয়া দরকার। আপনি সরকারের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, ভালোভাবে করছেন, এসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, করুন। কিন্তু আপনি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়কে আপনার কাছে রেখে আমরা এত কিছু করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আপনি সঠিকভাবে চালাতে পারছেন কি না একটা প্রশ্ন রাখছি আমি। আপনি মেধাবী, যোগ্য, কোনো সন্দেহ নাই, কিন্তু একজন যোগ্য মানুষ অনেক কিছু একসাথে মেনটেন করতে পারে না। এতে কোয়ালিটির ঘাটতি হয়, এতে মনিটরিংয়ের ঘাটতি হয়, এতে মনোযোগের ঘাটতি হয়। আর তাই যদি হতো যে একজন মানুষ সব কিছু পারে, তাহলে মন্ত্রী পরিষদ বা মন্ত্রীর ক্যাবিনেট এত লম্বা করার কোনো প্রয়োজন ছিল না। সরকার এত বড় করেছে কি জন্য ক্যাবিনেট, 50-60 জন মন্ত্রী, যাতে কোয়ালিটিফুল কাজগুলি হয়, যাতে যে মন্ত্রণালয় থাকবে সে যাতে সেই মন্ত্রণালয়ের কাজগুলিকে যথাযোগ্যভাবে করতে পারে। ধন্যবাদ, অনেক লম্বা হয়ে গেছে এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলবে। আমরা এখন থেকে সরকারের বিভিন্ন অসঙ্গতি যদি দেখি কথা বলবো। সরকার যদি ভালো লাগে আমাদের কথা শুনবেন, না শুনলে কিছু করার নেই, আমরা কথা বলবো। ধন্যবাদ, সালাম, শুভরাত্রি। তোমার পত্র লেখা যতবার পড়েছি, মনে অজান্তে আখি জলে ভেসেছি, রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। এত তো আর ভাবা যাচ্ছে না। আসছিলাম একটু রামতে বেড়া করতে এসে মোবাইল হাতে নিয়ে দেখি সুদূর আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হারুন, তাই তো দেখলাম না। তো ইঞ্জিনিয়ার হারুন ভাই একটা পোস্ট করছে, উনি আবার বিএনপি করে। ওনার প্রোফাইল আমি ঘুরছি, গাইতে দিয়ে বিএনপি করে। ওনার প্রোফাইল পিকচারে বেগম জিয়ার ছবিও আছে, কভার ফটো। তো ইঞ্জিনিয়ার হারুন পোস্ট করছে, আপনার দলের এই যে আপনার গাড়ির সামনে পিছে দৌড়ানো একজন মারুথির, সে নাকি আপনার ওই যে এই ছবি দিয়ে দিলাম, এই বেটায়, এই ড্রাইভার, এই যে তারেক জিয়া প্রধানমন্ত্রীর সাথে যে ছবি, এটা সে নাকি গাড়ির সামনে পিছে দৌড়াইয়া তারপর কোন মন্ত্রণালয়ের ড্রাইভার হয়েছে। এখন ড্রাইভার হওয়ার পর ওই ইঞ্জিনিয়ার হারুনের বাসা বানানো হয়েছে ঢাকাতে নিয়া, এখন কয়েকটি ওই বাসা বানাও দিবে না। কোন কেমনটা লাগে, তোরা টেম্পো স্ট্যান্ড সামলাবি, তোরা বাস স্ট্যান্ড সামলাবি, সামলাই তো গত কয়েক বছর ধরে।
মধ্যে 17 বছর পারস নাই আবার শুরু করছো কমেডি। মানুষের পার্সোনাল জায়গা জমি বাড়ি ঘরে এরা ভাড়া দিয়ে খাইবে না কি করে খাইবে? এটা কি তোরে ফিরিয়ে দিবে? মার না তোর লোকে করছে মানে কি পাইছিস তোরা রে ভাই? কত কষ্টে মেরে পোস্ট করছে কর। হ্যাঁ তো বিএনপি করে ভাই, ওই করে বিএনপি বেগম জিয়ার। আর এই মারুতির যারা গাড়ির আগে পিছিয়ে দৌড়ে এরা করে হয়েছে যে বিএনপি, তারেক জিয়ার বিএনপি। তো তারেক ভাইয়া কথা হলো, আপনি যদি এই দেশের মানুষের সম্পদ যান মাল হেফাজত না করতে পারেন, আপনার দলের লোকজন টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড এইটা সেটা সব খাওয়ার পর যদি মানুষের পার্সোনাল সম্পত্তিও খাওয়ার লেগে এরকম করে, মানুষ এরকম খুঁজতে লই না। একে তো নাই কারেন্ট ঠিক মতো, একে তো নাই গ্যাসের দাম, গ্যাস নাই গ্যাসের দাম বৃদ্ধি, কারেন্ট নাই কারেন্টের দাম বৃদ্ধি, তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব এরকম খুঁজতে লই সব করে রাস্তায় নামবে। অর্ধেক কিছু কিছু দেখছি নামছে 2-4 জন মাসাসিরা, বাকিরাও নামবে। এগুলো সামলান। আর ওই কি জানি রাখছেন না আপনার, কি জানি একজন বানাইছেন রাশিদ দেরে পাশান যে কিনা পুলিশ দেখলে ডরায়। আর কিন্তু বইয়া খালি চাটামি যা আছে চাটা চারটে আর জিপে গেছে এখন ওর জিপে গেছে পাতলা। ওকে আর আপনার ভালো কথা কইতে পারবে, ভালো বুদ্ধি দিতে পারবে। ও কইছে আপনি বিএনপি দল একদিন অনেক উপরে উঠিয়ে যাবে, মানে চতুর্থ আসমানে নিয়ে যাবে, আর না হলে একদম বঙ্গোপসাগরে দিয়ে দিবে, মানে কিছু তো একটা করবে আর কি। কিন্তু মধ্যখানে আপনার ভাবমূর্তি নষ্ট হইবে। এই বালসার পাশে রাখা এটা কাজ করেন, এদেরকে ছাঁটাই করেন, ভালো মানুষ নেন ভাই, ভালো মানুষ নেন। যারা বেগম জিয়ার বিএনপি করে এরকম টাইপের লোকজন নেন। এই তারেক জিয়ার বিএনপি করে এমন লোক লইয়া আপনি ওই চতুর্থ আসমানে যাবেন না, বঙ্গোপসাগরে যাবেন, কিচ্ছু করেন নেই। আপনি যারা ত্যাগী নেতা আছে 17 বছর যারা এগুলা সাফার করছে ভাই, হেগো নেন, হেগো জায়গা দেন, হেগো পদ পদবি দেন। এরা দেশের ভালো চায়, এরা দেশের ভালো করবে। আর এই হাইব্রিড বিএনপি দৌড়ায় গাড়ির পিছে এরকমের। আমি আগে জানতাম গাড়ির পিছে দৌড়াইলে মানুষের ওয়েট কমে দৌড়াইলে, এখন দেখতেছি গাড়ির সামনে পিছে দৌড়াইলে তো ভালো পদ পদবি পাওয়া যায়, আবার মানুষের জায়গা জমি সম্পত্তি হ্যাঁ ভোগ দখল করা যায়। এত পাওয়ার গাড়ির সামনে পিছে দৌড়ালে হে আমি এরকম কাম করি কখন? তো আমি ব্যবসা বাণিজ্য এত কষ্ট পরিশ্রম, এই দোকানপাট কর্মচারী বেতন বিল এই দিই কি লেগে, আমি তো গাড়ির সামনে পিছে দৌড়িতে পেরি। আপনি একটা ব্যবস্থা করেন এরকমের যে সবাই যারা কাজকর্ম করেন কিচ্ছু করতে হবে না, গাড়ির সামনে পিছে খালি দৌড়ান, হেলে বিভিন্ন মন্ত্রণালয় এদিক সেদিক অনেক চাকরি বাকরি হয়ে যাবে, আর পদ পদবি পাবেন, বই খাবেন। সুন্দর না? আমি আসলে রান্নাছিলাম তো রান্না করে ঢুকলে আমি দেখাইলাম আপনাকে, এই যে একটু দেখাই না, এই যে রান্তে বেড়া শেষ করলাম বুঝছেন। তো রান্তে বেড়া শেষ করছি, রান্তে আসলে আমি যেটা করি এই ঘেমে গিয়েছি, ঠিক আছে, একাকার হয়ে গিয়েছি ঘেমে। তবে আমি রান্না করার আগে আমি কিন্তু এই সানস্ক্রিন দিয়ে আসছি। গাড়ির সামনে পিছেও যারা দৌড়াও সানস্ক্রিন দিয়ে দৌড়াবে না, এটা কিন্তু বেস্তা চলে আসবে, কোনো বেরিয়ে তোমাকে পছন্দ করবে না। আর ওকে আপুরা যারা রান্না করেন তারাও রান্নাঘরটা দিয়ে যাবেন। রোদে গেলে সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি পৃথিবীতে আসে সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি, এই টাইমটাতে অবশ্যই সানস্ক্রিন দিয়ে যাবেন। নাহলে কিন্তু লাল তিল, বাদামি তিল বা ট্যান, লাল দাগ, কালো দাগ বিভিন্নভাবে আসতে পারে। এটার SPF দেওয়া আছে 90, এটা হাইলি প্রোটেকশন করবে একদম। এটা বাচ্চা বড় সবাই ইউজ করতে পারবেন, হাতে ইউজ করতে পারবেন, ফেসে ইউজ করতে পারবেন। আমার একটু বেশি ফর্সা লাগতেছে এটা দেওয়াতে, আর এখানে লাইটিং এর কারণে আমি একদম দিনের আলোতে এখানে, এই কারণে আমি এত ফর্সা লাগানো বলে এই লাইটিং এর কারণে সময় এরকমের হয় আর কি, এই জায়গাটা এরকম ফর্সা বেশি লাগে আমাকে। তো অ্যাকচুয়ালি এটা SPF দেওয়া আছে 90, যেটা UVA UVB প্রোটেকশন দেওয়া। বাচ্চা বড় ভাই আপু সবাই ইউজ করতে পারবেন, কারণ যে কারো স্কিনে মেস্তা আসতে পারে, ট্যান হয়ে যেতে পারে। মেস্তার কোনো পার্মানেন্ট সলিউশন নাই, অতএব দাগ হয়ে গেলে দেখা ফর্সা স্কিনে দাগ আসলে বিশ্রী লাগে, খারাপ লাগে। তো গাড়ির পিছে দৌড়ান, গাড়ির সামনে দৌড়ান, আর ঘরে বসেন, আর কাজ করতে যান, অফিসে যান, লাইটের মধ্যে থাকেন, রান্না করে যান, চুলার কাছে, সানস্ক্রিন সবার থেকে মুছতে পারবে। নাহিদ ইসলামের ডাকেই যে শেখ হাসিনা বিদায় হয়েছিল, ওরা কি ইতিহাস থেকে এটা মুছতে পারবে? এখন বক্তব্য রাখবেন সেই এক দফার ঘোষক যে হাসিনাকে বিদায় করেছিল, জনাব নাহিদ ইসলাম। যে 3রা আগস্ট শহীদ মিনার থেকে ঐতিহাসিক জনতার এক দফা ঘোষিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আমরা তাই আজকে চেয়েছিলাম যে আজকের দিন, এই ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনটা আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে আমরা কাটাতে চাই। কারণ আমরা মনে করি এই এক দফার আসল রূপকার, এই গণ অভ্যুত্থানের আসল রূপকার তো আমাদের গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত যোদ্ধারা। গণ অভ্যুত্থানে একজন কবি লিখেছিলেন যে তোমরা হয়তো যাইবা ভুলে খনি হাসিনার ইতিহাস, সেই মায়ে রাখবো মনে যে সুইসে পোলার লাশ। কারণ যার সন্তান গিয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, যার ভাই, যার পিতা, যার মাতা, যার বোন আহত হয়েছে, এই দেশের জন্য আমরা জানি সবচেয়ে বেশি কষ্টটা তার।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, আপনারা জানাবেন আপনাদের প্রতিক্রিয়া, অপিনিয়ন এবং অভিব্যক্তিটা। আপনারা কি বলবেন, আসলে কিছু বলার আছে কি এখানে? আসলে কি বলবো, এই জুলাই জুলাই করে যা হচ্ছে, আসলে দেশটা মনে হচ্ছে দিনের পর দিন আরও বেশি খারাপের দিকে ধাবিত হচ্ছে। বিএনপি বলছে জুলাই তাদের অবদান সব থেকে বেশি এবং বিএনপির নেতৃত্বেই রাজপথে নেমেছিল মানুষ। বিএনপির নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটেছে। অন্যদিকে ছাত্র জনতা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্মুখ সারির নেতা ছিল, নাহিদ হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারা দাবি করছে তাদের নেতৃত্বেই ছাত্র জনতার ডাকেই মানুষ সারা দিয়ে রাজপথে নেমেছিল। সুতরাং জুলাই ক্রেডিটটা তাদের। এই জুলাই ক্রেডিট, জুলাই অবদান নিয়ে এখন টানাটানি শুরু হয়ে গেছে দেশ জুড়ে। আমরা এটা চাই না। আমরা চাই জুলাই হোক বা যাই হোক ভাই, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটেছে। আমরা চাই সামনের দিনগুলো সুন্দর হোক, সামনে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারাই আসুক তারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক। ওই ফ্যাসিবাদ শাসন ব্যবস্থার যেন পুনরাবৃত্তি না করে সে প্রত্যাশায় থাকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক আপনারা জানাবেন আপনাদের প্রতিক্রিয়া, মতামত এবং অপিনিয়নটা, কি বলতে চান আপনারা, আসলে কি বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।